দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত একটি শক্তিশালী রাষ্ট্র হওয়া সত্ত্বেও কেন প্রতিটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে তার সম্পর্কের বৈরিতা? এই প্রশ্নটা আমরা বারবার করি আমাদেরকে, কিন্তু হয়তোবা প্রায়ই আমরা উত্তর পাই না। আমরা কেন ভারতের প্রতিবেশী রাষ্ট্রগুলোর এত দ্বিচারিতা, এত বিমুখিতা, এর কারণ যদি খুঁজতে চাই, তাহলে সবার প্রথমে যেটি দেখব যে জওহরলাল নেহরু সাহেব যখন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি যেই ব্যাপারটি চেয়েছিলেন, প্রত্যেকটা নেগোসিয়েশন, রিকনসিলিয়েশন এবং ট্রিটির ক্ষেত্রে রাষ্ট্রগুলো, যারা প্রতিবেশী রাষ্ট্র আছে, তারা যেন ইন্ডিয়ার প্রতি একটা সাবমিটেড থাকে, এই ধরনের যে মানসিকতার চর্চা, এবং সেই চর্চাটি কিন্তু নরেন্দ্র মোদীর সময়ে যে ব্যাপক আকারে হিন্দুত্ববাদী রাজনীতির অভ্যুত্থান ঘটেছে, তার ফলশ্রুতিতে কিন্তু সেই যে ইন্ডিয়ার একচ্ছত্র আধিপত্যবাদী যে রাজনীতি তার প্রতিবেশী রাষ্ট্রের সাথে, সেই যে ধারা, সেই ধারাটা কিন্তু চলমান রয়েছে, যার ফলশ্রুতিতে আমরা দেখি সব সময় প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তার একটা ক্যারাবেরা লেগেই থাকে। সো আমরা যদি এক এক করে খুঁজতে যাই যে আসলে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে তার সম্পর্ক কেমন, এক এক করে দেখবো যে শ্রীলঙ্কার ব্যাপারটি যদি আসে, তাহলে দেখবো যে ইন্ডিয়া একটা পিস কিপিং মিশন পাঠিয়েছিল যখন শ্রীলঙ্কার যে সিনহালা বৌদ্ধের জনগোষ্ঠীর সাথে তামিলদের একটি সংঘর্ষ লেগেছিল, যেটাকে আমরা এলটিটিই নামে চিনি। যেই সংঘর্ষে প্রায় থাউজেন্ডস অফ পিপল তামিলদের থেকে যারা নিহত হয়েছেন এবং ডিসপ্লেসড হয়েছেন, সেখানে কিন্তু ইন্ডিয়া যখন তার পিস কিপিং মিশন পাঠালেন, তখন কিন্তু যে লোকাল যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর কাছ থেকে কিন্তু ম্যাস আপরাইজিং এসেছে এই ব্যাপারে, এই জন্য যে ইন্ডিয়া তাদের যে নিজস্ব অভ্যন্তরীণ যে ইস্যু, সেই অভ্যন্তরীণ ইস্যুতে তারা হস্তক্ষেপ করতেছে, এবং সেই থেকে কিন্তু শ্রীলঙ্কান যে জনগণ, সেই জনগণের কিন্তু ইন্ডিয়ার প্রতি একটা বিদ্বেষ বা ইন্ডিয়া বিমুখতা, সেই বিমুখতা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা যদি তাকাই মালদ্বীপের দিকে, মালদ্বীপেও কিন্তু এই যে ইন্ডিয়ান যে আধিপত্যবাদ, সে আধিপত্যবাদের যে চর্চা, সেই চর্চার অন্যতম সোর্স ছিল, বা প্রতিটা রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখব যে ইন্ডিয়া কিন্তু সে তার পণ্যগুলো রপ্তানি করে, বাট ওই সকল রাষ্ট্র থেকে ইম্পোর্ট বা আমদানির পরিমাণ কিন্তু খুব কম। ফলশ্রুতি এই যে রপ্তানি করছে শুধু, কিন্তু কোনো কিছু আমদানি করছে না, ফলশ্রুতি কিন্তু লোকাল জনগণের মধ্যে ইন্ডিয়ার প্রতি যে একটা বিদ্বেষ, সেটা কিন্তু বেড়েই চলছিল। এবং রিসেন্টলি যে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তিনি কিন্তু ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া আউট, এই যে কর্মসূচি, তার মধ্য দিয়ে কিন্তু তিনি জনপ্রিয় হয়েছেন। এবং আমরা দেখতে পাই যে মালদ্বীপেও কিন্তু একটা স্ট্রং অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট গড়ে উঠেছে। পাশাপাশি আমরা যদি চিন্তা করি পাকিস্তানের কথা, আমরা জানি যে পাকিস্তানের সাথে ইন্ডিয়া প্রায় 4 থেকে 5 বার তারা যুদ্ধ করেছে। সেই 1962 সাল, 1947 সাল থেকে শুরু করে 1998 সালে কার্গিল যুদ্ধ, প্রত্যেকটি যুদ্ধ কিন্তু ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানের যে বৈরী সম্পর্ক, তারই বহিঃপ্রকাশ। এবং আমরা জানি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যে বৈপরীত্য বা দুঃসম্পর্ক, সেই সম্পর্কের অন্যতম সেন্ট্রিফিউগাল পয়েন্ট হচ্ছে কাশ্মীর নিয়ে, এবং সেই কাশ্মীর সমস্যাটি কিন্তু এখনো সমাধান হয়নি, যার ফলশ্রুতিতে ইন্ডিয়ার সাথে যে পাকিস্তানের একটা বৈপরীত্য বা যে চিরস্থায়ী সাপের সম্পর্ক, সেটিও কিন্তু বিরাজ করছে। আমরা যদি লক্ষ্য করি যে নেপাল রাষ্ট্রটির সাথে তার সম্পর্ক কেমন, সেখানেও আমরা দেখব যে নেপাল একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়া সত্ত্বেও নেপালের মধ্যে ভারতের যে আধিপত্যবাদী বা আগ্রাসনবাদী যে মনোভাব, সেই মনোভাবের কিন্তু কারণে কিন্তু নেপাল রাষ্ট্রটির যে জনগণ, তারাও কিন্তু চলে গিয়েছে এই ভারত রাষ্ট্রটির বিরুদ্ধে। এবং আমরা দেখেছি যে মাদেশী একটা সম্প্রদায় রয়েছে নেপালে, যাদের মাধ্যমে ইন্ডিয়া তাদের যে মতবাদ বা তাদের যে প্রভাব, সেটাকে বিস্তার করার চেষ্টা করেছিল, কিন্তু নেপালের যে সংখ্যাগরিষ্ঠ জনগণ, তারা কিন্তু এই জিনিসটিকে অ্যাকসেপ্ট করেনি। ফলশ্রুতিতে সেখানেও নেপালেও কিন্তু ইন্ডিয়ার সাথে একটা সাপে নেউলে অবস্থা বিদ্যমান করছে। এবং আমরা জানি 2015 সালে যে এমন একটি অবস্থা তৈরি হয়েছিল নেপালের সাথে, যে নেপালের মধ্যে
কোনো ধরনের যে তেল গ্যাস থেকে শুরু করে সবকিছু বন্ধ করে দিয়েছিল, যার ফলে কিন্তু নেপাল বাধ্য হয়ে চীনের সাথে একটা স্ট্রং রিলেশন গঠন করতে বাধ্য হয়েছে অনেকটা। যদিও চীন তার ঐতিহাসিকভাবে শত্রু রাষ্ট্র ছিল, কিন্তু সেইটি কিন্তু ইন্ডিয়ার যে আধিপত্যবাদী মনোভাব, এই মনোভাবের কারণে সেটি বন্ধুত্বে পরিণত হয়েছে। কেমন আছে সম্পর্ক ভুটানের সাথে? ভুটানের বলা হয় যে দক্ষিণ এশিয়ায় একমাত্র নির্ভরযোগ্য যে রাষ্ট্রটি ইন্ডিয়ার বন্ধু রাষ্ট্র বলে পরিচিত, সেটি হচ্ছে ভুটান। তবে বাংলাদেশের সাথে সম্পর্ক কেমন, এটি তো আমরা সবাই জানি যে বাংলাদেশের সাথে তিস্তা, তারপরে পদ্মা থেকে শুরু করে সবগুলো নদীর যে পানির হিস্সা বা পানির যে বন্টন, সেটি নিয়ে একটা আধিপত্য বা সেটি নিয়ে একটা অমীমাংসিত দ্বন্দ্ব সবসময় চলে আসছে বাংলাদেশের জনগণের সাথে। তার সাথে যুক্ত হয়েছে ইন্ডিয়ার যে আমাদের বাংলাদেশের মধ্য দিয়ে যে বিনা শুল্কে ট্রানজিট পরিচালনা করার মতো সুবিধা গত সরকার দিয়ে আসছিল, যার ফলেও কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ক্ষেপে উঠেছে। কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখন বাংলাদেশের প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, পেঁয়াজের প্রয়োজন হয়, তখন কিন্তু ইন্ডিয়া তার ট্রাম্প কার্ড খেলেছে। এবং এমনকি ইন্ডিয়া প্রায় এখানকার লোকাল হিন্দুদেরকে ট্রাম্প কার্ড হিসাবেও খেলে, এই কারণে যাতে বাংলাদেশের রাজনীতিতে সে একটা ফুটহোল্ড বিস্তার করতে পারে। এমনকি মায়ানমারের সাথেও তার সম্পর্ক কিন্তু তেমন ভালো নাই, বিকজ যেই আমরা জানি যে সেভেন সিস্টার যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর অনেকগুলোর সাথে কিন্তু মায়ানমারের একটা সম্পর্ক বিরাজমান, এবং মায়ানমারে অনগোয়িং বিদ্রোহী কনফ্লিক্ট চলার কারণে ইন্ডিয়ার কিন্তু মায়ানমারের সাথেও খুব বেশি একটি ভালো সম্পর্ক নাই। সুতরাং দক্ষিণ এশিয়াতে সে লুক ইস্ট পলিসি সে নিয়েছে, যেটার মূল কেন্দ্র হচ্ছে সাউথ ইস্ট এশিয়া, কিন্তু এই যে সাবকন্টিনেন্টে ইন্ডিয়ার যে এই বৈপরীত্য অবস্থান, অর্থাৎ বন্ধুত্বহীন অবস্থান, সেই অবস্থানটি কিন্তু আগামী দিনে যে চায়নার সাথে বা চীনের সাথে যদি ইন্ডিয়াকে লড়তে হয়, সেই ক্ষেত্রে কিন্তু ভালোই বেগ পোহাতে হবে। পক্ষান্তরে চীন একটি কোয়াসি নিকটবর্তী রাষ্ট্র হয়েও তার যে লোন থেকে শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যেই পরিমাণ টাকা তিনি এই রাষ্ট্রগুলোকে দিচ্ছেন, বিশেষ করে বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, নেপাল, এই সকল রাষ্ট্রগুলোকে, সেইখানে কিন্তু ভারতের যে আধিপত্যবাদী মনোভাব, সেই মনোভাবকে যদি ভারত পরিবর্তন না করে, তাহলে কিন্তু খুব শীঘ্রই সম্ভাবনা রয়েছে যে এই রাষ্ট্রগুলো অনেকটাই চীনের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে।